মানুষ জেগে উঠেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ বের হবে। সেদিন খুব কাছাকাছি। কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না। অতীতে পারেনি, আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান টিক্কা খান পারেনি, ৭৫-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারীরা পারেনি, ইনশাল্লাহ এবারও পারবে না। সে সময় খুবই কাছাকাছি। আওয়ামী লীগ আতঙ্কে বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন। সর্বশেষ সংযোজন, পৃথিবীর কোনো দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া। এতই আতঙ্ক। তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগ নাকি জনগণ চায় না, জনগণ সব বিপক্ষে। তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই নোংরামি কেন করা হচ্ছে? এখন সেই নোংরামিগুলো কি বলি। জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে, পাবলিক রিপ্রেজেন্টেশন অর্ডিন্যান্স, সেখানে কি কি ক্ষেত্রে কেউ প্রার্থী হতে পারবেন, কি কি করণীয়, এই বিষয়গুলো লেখা আছে। এটা স্বতঃসিদ্ধ একটা বিধিবিধান সেখানে রয়েছে। এটার উপরে সংস্কার কমিশন একটা প্রস্তাব করলো, ইলেকশন কমিশন বলল না, এতে ক্ষমতার অপব্যবহার হতে পারে, পিক অ্যান্ড চুজ হতে পারে, অ্যাবিউজ অফ পাওয়ার হতে পারে, আমরা রাজি না। সেটা কি? কারো নামে যদি কোনো আদালত থেকে কোনোভাবে ওয়ারেন্ট হয় অথবা হুলিয়া হয়, ওয়ারেন্ট আর হুলিয়ার ভিতর খুব একটা পার্থক্য কিছুই নেই, তাহলে তিনি আর নির্বাচনই করতে পারবেন না। এখন একজন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলায় ওয়ারেন্ট হলো, সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তিনি কোর্টে যাবেন, কোর্টে মবের ভয় তিনি যেতে পারছেন না, তার বিরুদ্ধে কিন্তু এখন অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে তিনি ইলেকশন করতে পারবেন না। আর স্বতঃসিদ্ধ আইন কি? আমাদের দেশের সর্বোচ্চ আদালতের আইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে। অ্যাকিউজড টু বি প্রিজিউমড ইনোসেন্ট টিল দি গিল্ট ইজ প্রুভড থ্রু এভিডেন্স। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত। তাহলে প্রমাণিত হতে হবে জুডিশিয়াল প্রসিডিংস এর মধ্য থেকে যে এই ব্যক্তিটি দোষী, তার দণ্ড হবে, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। আর এখন নির্বাচন কমিশন যেটার সঙ্গে একমত হচ্ছিলেন না সেটার সঙ্গে তারা একমত হয়ে গেছেন যে কারো নামে কোনো ওয়ারেন্ট হলেই তার আর নির্বাচন করতে পারবে না। কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে পর্যন্ত না, কোনো ওয়ারেন্ট হলেই আর তিনি নির্বাচন করতে পারবেন না। তাহলে যে কোনো একটা মিথ্যা মামলা করে কাউকে ওয়ান্টেড করলেই তিনি আর ইলেকশন করতে পারবেন না। এর সঙ্গে নতুন সংযোজন হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে, আইসিটি, যেটা মূলত বঙ্গবন্ধু এই আইনটা করেছিলেন 1971 সনে মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য। মুখবন্ধে লেখাই আছে মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিভিন্ন অপরাধের একটা ডেফিনেশন দেওয়া আছে সেটার বিচারের জন্য। সেখানে এখন নতুন করে পার্লামেন্ট নাই, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স করানো হয়েছে বা করানো হবে। সেখানে থাকবে কেউ যদি আইসিটি ট্রাইব্যুনালে কোনো অভিযোগ করেন, অর্থাৎ কেউ কমপ্লেইন করলেন, এই কমপ্লেইনটা যদি আইসিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেন তাহলেই আর তার ইলেকশন করার সুযোগ নাই। এখন ট্রাইব্যুনালে তো বাংলাদেশের সব সাংবাদিক, সকল রাজনীতিবিদ, সকল এমপি সবার বিরুদ্ধেই ভুরি ভুরি দরখাস্ত সুন্দরভাবে দাখিল করে রাখা আছে। এমনকি যারা দেশের ভিতরে ছিল না কথিত জুলাই আগস্টের সময় তারাও সেই সকল দরখাস্তের অন্তর্ভুক্ত। দেশের খ্যাতিমান সাংবাদিকরা, পত্রিকা সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রী সবার নামে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে। তাহলে যদি ওই অর্ডিন্যান্সের আলোকে আমরা চিন্তা করি তাহলে আর কেউ ইলেকশন করতে পারবে না, কেননা তাদের বিরুদ্ধে
ফরমাল দরখাস্ত দাখিল হয়েছে। আর ফরমাল দরখাস্ত দাখিল হওয়া মানেই হলো তাদের ব্যাখ্যায় যে অভিযোগ গৃহীত হলো, এরপর তদন্ত সেগুলো তো অনেক পরের ব্যাপার। তাহলে অভিযোগ হলে আর তিনি ইলেকশন করতে পারবেন না। এভাবেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং সর্বশেষ আইসিটিতে অভিযোগ করা হলেই নির্বাচন করার অযোগ্য হয়ে যাবেন দেশের নাগরিকরা। তিনি আইনজীবী হন, সাংবাদিক হন, বুদ্ধিজীবী হন, শিক্ষক হন, রাজনীতিবিদ হন, যেই হন না কেন, এর টার্গেট একটাই, কোন নামে যদি আওয়ামী লীগ এসে যায়, কোন নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ তো তাদের ভাষায় গণধিকৃত দল, তাহলে জনগণকে আওয়ামী লীগকে ভোট দেয় কি দেয় না, এই পরীক্ষাটায় যেতেও সুযোগ দেওয়া হবে না। আসল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পায়, এই জন্য আওয়ামী লীগের নাম নিয়ে অথবা আওয়ামী লীগের নাম ছাড়াও যদি কেউ স্বতন্ত্র হয়েও প্রার্থী হতে চান, তাদেরকে প্রার্থী হতে দেওয়া হবে না। আচ্ছা, ওনারা তো বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে, আওয়ামী লীগের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি, প্রশ্নবিদ্ধ, নানা অভিযোগ রয়েছে। আমি সেই অভিযোগকে যদি যুক্তির খাতিরে ধরেই নেই, তাহলে ওনাদের আমলে নিশ্চয় একটা ভালো ইলেকশন ওনারা করতে চান। সেই ভালো ইলেকশন করতে গেলে আমাকে নির্বাচনে মানুষ ভোট দেয় কি দেয় না এটা পরীক্ষা করার সুযোগ দেবেন না। তাহলে আপনি জনগণকে মানেন না, জনগণের মতামতে বিশ্বাস করেন না। যেমন ডক্টর ইউনূস লন্ডনে এসে বলেছিলেন, জনগণের জন্য কিছু রাখা যাবে না, ওরা টাকা পেলে ভোট দিয়ে দেয়, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তাহলে জনগণের ম্যান্ডেটে যারা বিশ্বাস করে না, তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে? আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে ধনী দরিদ্র, নিঃস্ব, অসহায়, গরিব, নিপীড়িত সমস্ত মানুষের ভিতরে যে আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা আছে, আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে, আওয়ামী লীগকে ভোট দিতে চায়, সেটা ক্ষমতা দখলকারীরা পরিষ্কারভাবে বুঝে গেছে। এই জন্য তারা আওয়ামী লীগের কাউকে যেন প্রার্থী হতে না পারে এই ব্যবস্থায় তৎপর হয়ে গেছে। এজন্য নির্লজ্জ আইন করতেছে, যে আইন পৃথিবীর কোনো দেশে নাই। অভিযোগ আসলে আমি ইলেকশন করতে পারবো না, অভিযোগ সত্যকে অসত্য জানার সুযোগ থাকবে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবো না। আমি নির্বাচনে যে জনগণ আমাকে চায় কি না চায় এই পরীক্ষায় আমি যেতে পারবো না। এই নির্লজ্জ বেহায়াপনা নজিরবিহীন আইন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট যারা পেতে পারে তাদেরকে বিরত রাখার জন্য নতুন তৎপরতা শুরু হয়েছে। এসবে লাভ হয় না। আইয়ুব মার্শাল্লাহ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। ৭৫-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল প্রায়। জয় বাংলা বললেই তাদেরকে মেরে ফেলা হতো। এখন নতুন করে তো সেই জামানা, এইসব টেকে না। আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল, দেখেন না ঢাকা রাস্তার মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে। আপনারা দেখছেন না রিক্সাওয়ালা, শ্রমিক, মুটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না, জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেব। আওয়ামী লীগ একটি ভালোবাসা। আওয়ামী লীগই বাঙালি জাতিকে যা কিছু দেবার আওয়ামী লীগই দিয়েছে। সেটা স্বাধীনতা বলুন, দেশের উন্নয়ন বলুন, পদ্মা সেতু বলুন, মেট্রো রেল বলুন, গরিবের জন্য বিভিন্ন ফান্ড দেওয়া বলুন, প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ, ইলেকট্রনিক উপায়ে যাতে মানুষ ডিজিটাল সুযোগ সুবিধা নিতে পারে সেই ইন্টারনেট ব্যবস্থা, সস্তা দরে মোবাইল, প্রত্যেকটা গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া, সকল প্রতিবন্ধী সহ সমাজের উপেক্ষিত মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া, বাচ্চাদের পড়াশোনা বিনামূল্যে বই দেওয়া, মুক্তিযোদ্ধাদের বীর নিবাস থেকে শুরু করে কি করে নাই আওয়ামী লীগ। আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ, অবকাঠামোগত উন্নয়নের বাংলাদেশ, আওয়ামী লীগেরই অবদান। আওয়ামী লীগকে মানুষকে দিয়েছে, সে কারণেই আওয়ামী লীগকে ভয়। আপনাদের কথাই যদি বিশ্বাস করি,
আওয়ামী লীগ ঘৃণিত দল। তো ঘৃণিত দলকে মানুষ ভোট দেয় কিনা, ভোটটাকে স্বচ্ছ করে ভোটের সুযোগ দিবেন না? অবশ্য আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করাও ঠিক না, আপনারাই তো অবৈধ ক্ষমতা দখলদার, আপনাদের পৃষ্ঠপোষকরাই তো ৭১-এর পরাজিত শক্তি। আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশাই বা কেন আওয়ামী লীগ করবে? তবে জনগণের জানা উচিত কি নির্লজ্জভাবে নতুন নতুন আইন করছে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে। এই নির্লজ্জপানা করেও কি লাভ হবে? আমার মনে হয় হবে না। মানুষ রাস্তায় নেমে আসছে, তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের যা কিছু পাবার সেই অধিকার নিশ্চিত করে, আওয়ামী লীগই তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে। শেখ হাসিনাই বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখিয়েছে। শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি জাতি রাষ্ট্র উপহার দিয়েছে। আবার এই আওয়ামী লীগ উপহার দেবে? কেউ পারবেন না। ১ বছরে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, দেশটাকে দারিদ্র্য সীমার একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আজ চালের দাম কত? ১.৫ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী ২৫ লক্ষ মানুষ বিশ্বব্যাংকে, ২৮ লক্ষ মানুষ বিশ্বব্যাংকের হিসাবে, আমাদের হিসাবে ৫০ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে, তৈরি পোশাক খাত শুয়ে পড়েছে। বাংলাদেশকে একেবারে নিঃস্ব পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। তবে একটা উন্নয়ন হয়েছে, ক্ষমতাসীন ইউনূস এবং তার পারিষদ বর্গ যত প্রকার লুটপাট করার সবকিছু করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন। বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও তারা লাভবান হচ্ছেন। আর আইনের পরিবর্তে মবের রাজত্ব কায়েম করছেন, জোর যার মুল্লুক তার। রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মারা সহ যত অন্যায় করা সব করছেন। বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, প্রশাসন সব ধ্বংস করেছেন। এই ধ্বংসকারীদের অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবে, আমার দৃঢ় বিশ্বাস হবে। তবে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে এখনো যারা লজ্জায় মুখ খুলছেন না, তাদের আমি বলবো এখন উপযুক্ত সময়, শুধু না শেষ সময়, সোচ্চার হন। এই অবৈধ ক্ষমতা দখলদার, ৭১-এর পরাজিত শক্তি, দেশ ধ্বংসকারী, তাদের বিরুদ্ধে আপনাদের কণ্ঠস্বরকে জাগ্রত করুন। বিজয় নিশ্চিত হবে। এখনো যারা ঘাপটি মেরে থাকেন তারা ভুল করছেন। বাংলাদেশের দিক তাকিয়ে দেখেন, মানুষ জেগে উঠেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ বের হবে। সেদিন খুব কাছাকাছি। কোনো প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না। অতীতে পারেনি, আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান, টিক্কা খান পারেনি, ৭৫-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারীরা পারেনি। ইনশাল্লাহ এবারও পারবে না। সে সময় খুবই কাছাকাছি। বাংলাদেশ করে আফগানিস্তান বানাবে। অন্য নেতা আরেকটি ইসলামিক দলের, সে কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর জিজিয়া কর চালু করে দিয়েছে। রসিদ দিয়ে জিজিয়া কর আদায় করা হচ্ছে, নজিরবিহীন ঘটনা। গতকালকে আজকে আমাদের এই বাংলাদেশে রাজবাড়ী জেলায় যে বিভৎসতা আমরা দেখেছি, আমার মনে হয় পাথর যুগেও এই বিভৎসতা, নির্মমতা মনে হয় ছিল। একটি মৃতদেহকে কবর থেকে বা সমাধি থেকে তুলে সেটাকে পেটানো হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাহলে এই যে ইউনূসের যে অপশাসন, ওরা প্রথমেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, তারপর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙলো, ৩২ নম্বরে ওরা হামলা করলো প্রথমবার। তারপর তো মুক্তিযুদ্ধ ৩২ নম্বর সরকারি মদদে, সরকারি সহযোগিতায়, সহায়তায়, পৃষ্ঠপোষকতায় ঘুরিয়ে দেওয়া হলো।
বঙ্গবন্ধুর এই 32 নম্বর বাড়িতে এই বছর একজন রিক্সাওয়ালা তার নিজের টাকা দিয়ে ফুল কিনেছে ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে। আপনি 32 নম্বর তো একটা ভবনের নাম না, 32 নম্বর হলো একটি স্বাধীনতার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক। আপনি ভবন ভেঙে দিলে খুব সমস্যা তো নাই। আপনি 32 নম্বর ভেঙেছেন মানে সারা বাংলাদেশে আপনি 32 নম্বর ছড়িয়ে দিয়েছেন। তো এই রিক্সাওয়ালাকে সন্ত্রাস দমন আইনে না হত্যা মামলা দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো। একজন বোবা কদিন আগে আওয়ামী লীগের মিছিল থেকে একজন বোবাকে গ্রেপ্তার করা হলো, অভিযোগ সে স্লোগান দিয়েছে, তারপর সে বোবাকে ছেড়ে দেওয়া হলো। তো এই যে ইউনূসের অপশাসন, ইউনূস এমন এক দানবের নাম, এমন এক বিপদের নাম। এই বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ মাত্র 5% জঙ্গি জিহাদের হাতে, সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে গেছে। আর আমরা 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবলে পড়েছি। আপনি জানেন যে গত 14 মাসে বাংলাদেশ থেকে 90,000 কোটি টাকা পাচার হয়েছে, 90,000 কোটি। আমাদের শেয়ার মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে। 14 মাসে ইউনূস $1 বিনিয়োগ আনতে পারে না এই দেশে। কেন আনতে পারেনি? বিকজ বাংলাদেশ তো তালেবান রাষ্ট্র হয়ে গেছে। ওরা ঘোষণা দিচ্ছে আফগানিস্তান, তালেবান, আল কায়দা, ইসলামিক স্টেট। তাহলে আমি যে বলেছি যে খেলাফত প্রতিষ্ঠার পথে যাচ্ছে, আসলে পথে না, প্রতিষ্ঠা হয়ে গেছে। বাংলাদেশ আজকে 18 কোটি বাঙালি জাতির অবস্থা সেই বিমানের হাইজেক হওয়া যাত্রীদের মতো। 6-7 জন হাইজেকার সমস্ত যাত্রীদেরকে জিম্মি করে ফেলে, আমরা সবাই জিম্মি হয়ে গেছি। আপনি বলবেন যে আওয়ামী লীগের লোকেরা নির্যাতনের শিকার, আওয়ামী লীগের লোকেরা নির্যাতনের শিকার না, পুরো বাঙালিরা নির্যাতনের শিকার। আপনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার এসে আমাদেরকে বলে আমাদের মন পরিষ্কার নেই, মন পরিষ্কার করে আসো। 30 লাখ লোককে মারলো, 5-6 লাখ মা বোনের ইজ্জত লুটলো। এরপর ওরা বাংলাদেশের মাটিতে বসে দাঁড়িয়ে বলে আমাদের মন পরিষ্কার না। আর এই কথাটা শুনে ইউনূস এবং তার সেই জঙ্গি জিহাদি বাহিনী দাঁত কেলিয়ে হাসে। ওরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। 47 থেকে 71, 23 বছরে পাকিস্তান বাঙালি জাতিকে সুতরাং না, এটাকে পাকিস্তান আমাদেরকে পাকিস্তানই বানাতে পারেনি, আমরা বাঙালি রয়ে গেছি। আর এখন বাঙালি বানাবে। আপনি জানেন, আমি ওর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলেছি, এইবার এই বাংলার মাটিতে পাকিস্তানের পাপের সন্তানদের কবর হবে, অথবা আমরা বাঙালি 18 কোটি চাঁদা তুলে এই পাকিস্তানের পাপের সন্তানদেরকে জাহাজ বোঝাই করে ওদের বাপের দেশে পাঠিয়ে দিব। আমি একটা প্রাসঙ্গিক প্রশ্ন চাই, প্রশ্ন ঠিক না, আপনার সাথে শেয়ার করতে চাই। দেখেন, বাংলাদেশের ঘর থেকে একটা মানুষ ঘুম থেকে ওঠার পর বাংলাদেশের যে প্রান্তেই সে যাক, সেখানেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া রয়েছে। তিনি বাংলাদেশকে এমন করে সাজিয়েছেন, এমন এক উন্নয়নের মহাপরিকল্পনায় নিয়ে গিয়েছিলেন যে আমরা প্রতিটি মানুষ কিন্তু সেই উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন প্রণালী, আমরা কিন্তু একটা অন্যরকম জীবনযাত্রায় ভাসছিলাম। আমাদের সবার জীবনের মধ্যে কোনো হাহাকার ছিল না। মুক্তিযোদ্ধারা তারা যেভাবে বাংলাদেশে ছিলেন, মানে আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, আপামর জনসাধারণ এবং অবশ্যই নারীরা সবাইকে যেন মানে সুরক্ষিত করে মায়ের আঁচল দিয়ে তিনি আগলে রেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা। এবং তিনি যুদ্ধাপরাধীর বিচার করেছিলেন, তিনি স্বাধীন চেতা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তিনি আপোষ করেননি মুক্তিযুদ্ধের প্রশ্নে, আপোষ করেননি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে। সে কারণে কি এত রাগ, এত বিদ্বেষ, এত ঘৃণা তার উপর? এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা থাকলে মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত থাকবে। জঙ্গি, জিহাদি, উগ্র মৌলবাদী গোষ্ঠী এদেশে
আস্তানা গাড়তে পারবে না, কারণ তিনি বলেছিলেন জিরো টলারেন্স এই জঙ্গিদের ক্ষেত্রে। দেখুন, আমি একটু আগে বললাম যে বিশ্ব আমাদেরকে জানতো উন্নতির তারকা, অগ্রগতির তারকা হিসেবে। আজকে যারা শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আজকে ওরা শেখ হাসিনার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠেই গালি দিচ্ছে, ওরা বঙ্গবন্ধু টানেলের ভিতরে ঢুকে গালি দিচ্ছে, ওরা শেখ হাসিনার মেট্রো রেলে চড়ে চড়ে গালি দিচ্ছে। তারপরে বলল শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। কই? তো 14 মাসে একটা প্রমাণ তো দেখাতে পারলো না। ওই ইউনূসের এক উপদেষ্টা বলেছিল 26 লাখ ভারতীয় নাকি আমাদের দেশে চাকরি করে। কই? 40 লাখ বাংলাদেশের লোকের তো এখন কর্মহীন হয়ে গেছে 14 মাসে 50 লাখ। তো শেখ হাসিনা একটা কথা তো বলেছিলেন যে একটি দেশ সেন্ট মার্টিন দ্বীপ চায়, সেটা দিলে তারা তাকে আজীবন ক্ষমতায় রাখবে। তো বঙ্গবন্ধুর কন্যা তো বাংলাদেশের 1 ইঞ্চি মাটির বিনিময়ে কারো কাছে আপোষ করবেন না, আর করবেন না বলেই ওনাকে অসম্মানিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে গত বছর। আপনি দেখুন যে 32 নাম্বার তো ইউনূস ঘুরিয়ে দিয়েছে। ইউনূস সরকারি বাসভবন যে প্রধানমন্ত্রীর, সেটাকে নাকি জাদুঘর বানাবেন। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় থাকবে ভাই? রমনা পার্কে? ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি সরকারি বাসভবন না থাকে প্রধানমন্ত্রীর, তাহলে প্রধানমন্ত্রী কোথায় থাকবে? রমনা পার্কে? তাহলে ইউনূস তো কোনো নির্বাচন দিবে না, কোনো প্রধানমন্ত্রী আর বাংলাদেশে হবে না। যারা এই মুহূর্তে, আমি দলের নাম বলবো না, যে মনে করছেন গাছে কাঁঠাল গোপে তেল দিচ্ছে যে প্রধানমন্ত্রী হয়ে যাবে, মানে হবু ক্ষমতাসীন দল অনেক একটা দল ভাবছে, তো আমি তো তাদেরকে বলবো যে তুমি না হয় প্রধানমন্ত্রীও যদি হও, তুমি কি রমনা পার্কে থাকবে? তো এটাই তো প্রমাণিত যে ইউনূসের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী। এই প্রশ্নে আসতাম, এই যে নির্বাচন তো দেবে না, সবাই বলছে নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? দেখুন, নির্বাচন দিতে হলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা কি, আমাদের পলিটিক্যাল ডেমোগ্রাফিটা কি, আমাদের ভোট ব্যাংকের এই যে জামাত এবং অন্যান্য ইসলামী দল, এদের পার্সেন্টেজ অফ ভোট তো 5 থেকে 7% মাত্র। তারপরে বাকিটা যে এই 95%, সেখানে তো 80% ভোট ব্যাংকে 50-50 আওয়ামী লীগ এবং বিএনপি, আর 10% প্লাস মাইনাস হলো জাতীয় পার্টি। তো আপনি বলছেন আওয়ামী লীগ ব্যান, এখন বলছেন জাতীয় পার্টিকেও ব্যান করো, তারপরে 14 দলকেও ব্যান করো, এরপরে তারা বলবে বিএনপিকেও ব্যান করো। ওটা বিএনপি বুঝতেছে না। বিএনপি কিন্তু নিজেরা নিজেদের পায়ে কোরাল মাথায়, যেই বিএনপি 32 নম্বরে গিয়ে ডিজে নাচলো, সে বিএনপি কিন্তু জানে না যে এদের নেতার কবরের সামনে ওই যেভাবে র‍্যাপ সং গাওয়া হলো, সে কথিত জুলাই বিপ্লবের ঘোষণার দিনে আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করা হলো না, তো এটা হবে ওই একটি ওদের মাজারে। আর আমি বলেছি যে ওইটা তো আসলে জানাজার জায়গা, যে এই আমাদের সম্মানিত সংসদ সদস্যরা পরলোকগত হন, ওনাদের জানাজা বা যে ওনাদেরকে শেষ শ্রদ্ধা জানাজা ওই জায়গাটাতে, ওইখানেই আসলে ইউনূসের স্বপ্নের এবং তার কথিত নাগরিক পার্টি এটা জানাজা হয়ে গেছে ওই দিনই। দেখুন, জানাজা যে হয়েছে যেদিন 32 নম্বর ভেঙেছে, সেদিন কিন্তু ওরা আত্মহত্যা করেছে ইউনূস। আর যেদিন গোপালগঞ্জে গেছিল, তো গোপালগঞ্জে তো গিয়েছিল, তো গোপালগঞ্জে তোমাদের এত শক্তি, তারপরে আর্মির মানে সামরিক জানে করে আসতে হলো কেন? ইঁদুরের মতো পালিয়ে আসতে হয়েছে। থাকতা দেখতাম শক্তি কতটুকু, থাকতে পারো নাই। তোমাদের এখন পুলিশ আর্মি পাহারা নিয়ে চলতে হয়। তাহলে এটা কি প্রমাণিত যে এদের কোনো জনসমর্থন নাই? আমি একটু আগে বলছি এরা হার্টেকার। আমি আসলে, আপনি প্রশ্ন করেননি, আমি একটা কথা বাড়তি বলতে চাচ্ছি যে এরা যে অপরাধ করে ফেলেছে অলরেডি, আমাদের যে পেনাল কোড, সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান ফায়ারিং স্কোয়াডেও আছে। আপনি জানেন গোলাম রসুল সাহেব বিচারক বঙ্গবন্ধু হত্যার মামলায় রায়কে দিয়েছিলেন। আমি তো 15,000 টাকা খরচ করে ইউনূসদেরকে ফাঁসি দিব না,
আমি ওদেরকে 75 লাখ বুলেট খরচ করে ওদেরকে ফাইন্যান্স করে পাঠাবো। এখন আপনি যদি বলেন আপনি কে, আমিই তো বাংলাদেশ, বাঙালিই তো বাংলাদেশ। এই বাঙালি চুপ করে থাকবে না তো, বাঙালি তো কথা বলতে শুরু করেছে। আগে ছিল কয়েকজন, তারপর ছিল ডজন ডজন, তারপরে শত, এখন হাজার হাজার লোক রাস্তায় নেমে আসছে, লাখ লাখ লোক নামবে। কারণ আপনি বাঙালি পেলেই বলেন আওয়ামী লীগ, আপনি বাঙালি দেখলেই বলেন ফেসিবাদীর দোষ। ফেসিবাদীরা কি? এই যে এক ধরনের যারা অরিজিনাল ফ্যাসিস্ট, দেখুন ইউনুসকে কিন্তু আল জাজিরা টেলিভিশন চ্যানেল, আল জাজিরা, তারা কিন্তু বলেছিল আপনি ফ্যাসিস্ট শব্দ কিভাবে ব্যবহার করছেন, এ তো অনেক ভয়ঙ্কর একটা শব্দ, আপনি অন্য কিছু বলেন। মানে ওরাও সমালোচনা করছে যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। তো অ্যাকচুয়ালি ইউনুসের এই ফ্যাসিস্ট শব্দটার প্রতি আসক্তি আছে, সুদ সুদ খাওয়ার প্রতি। তিনি নিজেই তা না, উনি নিজেই না, উনি একমাত্র ফ্যাসিস্ট একদম। এবং উনি ওনার যে আপনারা বলেন উনি মহান ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, উনি তো ফ্রড, প্রতারণা করেছে। সুফিয়া বেগম যে মডেল দেখাতো গ্রামীণ ব্যাংকের, বলতো উনি 20 টাকা ঋণ নিয়ে বিলিং করেছেন। আমাদের পত্রিকার লোক গিয়ে উনি নোবেল পুরস্কার পাওয়ার পর জোবরা গ্রামে গিয়ে দেখিয়েছে যে সুফিয়া বেগম অনাহারে বিনা চিকিৎসায় মারা গেছেন। আমার কাছে অন রেকর্ড ডকুমেন্ট আছে, ভিডিও। ইউনুস বলেছিল নোবেল পুরস্কার নিতে নিতে 2007 সালে যে সে 12 বছরের মধ্যে দারিদ্রকে জাদুঘরে পাঠাবে। কই জাদুঘরে গেছে দারিদ্র? ইউনুস আসলে এখন বাংলাদেশের গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে দিয়ে। একদম। আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে একদম কিশোর থেকে শুরু করে সকল মানুষের মধ্যে, মানে বিশেষ করে যাদেরকে তারা ব্যবহার করেছে জুলাইতে এবং এখনো ব্যবহার করছে, এবং যে সকল জঙ্গিকে কারাগার থেকে বের করে দিয়েছে, জঙ্গি, সন্ত্রাসী, আসামি, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, কেউ কিন্তু আর কারাগারে নেই। কারণ কারাগারে এখন আছে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের নেতা এবং সমর্থকরা। তো কাউকে তো কোনো কথা বলতেই দিচ্ছে না। তো আজকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে হচ্ছে ইউনুসের বের করে দেয়া এবং ফুলের মালা গলায় দেয়া সে সকল ক্রিমিনাল, যুদ্ধাপরাধী সকলে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সাংবাদিক থেকে শুরু করে সকল মানে যারা যে সকল মানুষ রাষ্ট্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, সংস্কৃতির পক্ষে, ইতিহাসের পক্ষে, বঙ্গবন্ধুর সমর্থক, তারা কিন্তু এখন জেলখানায়। তিল ধরনের জায়গা নেই, তারপরও তিনি কিন্তু গ্রেফতার করেই যাচ্ছেন। এই যে আমি শুধুমাত্র, আপনি যেহেতু সাংবাদিকতা করেন, আমি আপনাকে সাংবাদিকদের বিষয়ে প্রশ্ন করব। এই যে এত এত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রহসনমূলক প্রতিহিংসার যে মামলা এবং গ্রেফতার করে রাখা হয়েছে, এবং গ্রেফতারের পরবর্তীতেও কারাগারে তাদের উপর যে অমানবিক আচরণ, একজন আসামি বা সে যদি প্রমাণিত হয় আসামি, তখন তার জন্য ব্যবস্থা আছে, কিন্তু যিনি এখনো প্রমাণিত হননি যে তিনি অপরাধী কিনা, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে মিথ্যা অপবাদ দেয়া বা অপরাধটা পুরোটাই মিথ্যা। একজন সাংবাদিক তো স্নাইপার শট করতে যাননি, খুন করতে যাননি 5টি জায়গায়, তাদেরকে এই ধরনের মামলা দিয়ে তাদের জন্য কোনো আইনজীবীকেও কোর্টে দাঁড়াতে দিচ্ছে না। এবং জাতীয় আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থাও অদৃশ্য কারণে নিশ্চুপ রয়েছে। এবং বাংলাদেশের আর যারা, আমি বড় বড় তারকা সাংবাদিক বলবো, বড় বড় মিডিয়া হাউস গুলো বলবো, তারাও কিন্তু কোনো কথা বলছে না। দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। যে ইউনুস গত বছরের জিহাদি অভ্যুত্থানের পর আনসার আল ইসলামের নেতা, জঙ্গি সন্ত্রাসী নেতা জসিমউদ্দিন রহমানীকে কারাগার থেকে ছেড়ে দেয়। এই আনসার আল ইসলাম হলো আল কায়দার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বা অংশ। মাত্র 10 দিন আগে ওই জসিমউদ্দিন রহমানী প্রকাশ্যে মসজিদে দাঁড়িয়ে বলেছে যে সে ব্লগারদেরকে হত্যা করিয়েছে এবং এতে সে আনন্দিত এবং ভবিষ্যতেও এই কাজ করা হবে। তাহলে এই বাংলাদেশের মাটিতে যারা এই জঙ্গি সন্ত্রাসীরা শেখ হাসিনার শাসনামলে তারা সবাই কারাগারে ছিল অথবা পলাতক ছিল অথবা আন্ডারগ্রাউন্ডে ছিল, তারা এখন হিরো বনে গেছে। ইউনুস তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে।
দুঃখজনক হলো যে ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে, কারা বসিয়েছে আপনিও জানেন, আমরাও জানি। তো ওদের দেশের নাগরিককে হত্যার দায়ে সৈয়দ জিয়াউল হক মেজর বহিষ্কৃত, যে আল কায়দার সদস্য, তার বিরুদ্ধে $5,50,00,000 পুরস্কার এখন আছে। সেই সৈয়দ জিয়াউল হক প্রকাশ্যে এখন টকশো করছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে দেউলিয়া হয়ে গেছে নৈতিকভাবে। আর আমি একটা কথা বলবোই যে শেখ হাসিনা এখন যে 14 মাস নেই, মানে আপনার ঘরে যখন মা থাকে বা বাবা থাকে, আপনি তো ফিল করেন না যে গার্জিয়ান জিনিসটা কি। যখন বাবা না থাকে, মা না থাকে, তখন বুঝতে পারেন। তো শেখ হাসিনাকে তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এবং ওনার যে অভাব সেটা বাংলাদেশের মানুষ ফিল করছে। এখন বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত আমাদের মতো, যারা সপ্তাহে 5 দিন মাছ মাংস খেত, ওরা তখন আলু ভর্তা খায়। আলু ভর্তা 71 সালের মতো অবস্থা, মুক্তিযুদ্ধের সময় আমরা আলু ভর্তা খেতাম, একই অবস্থা। আর শেখ হাসিনার কথা মনে করে বাজারে যায়, জিনিসের দাম বেশি, শেখ হাসিনার কথা মনে করে। রাতে রাস্তায় বের হয়, ছিনতাইকারীর কবলে পড়ে, না হয় চাপাতির কোপ খায়, শেখ হাসিনার কথা মনে করে। বাংলাদেশ আজকে বাঙালি জাতির অভিভাবকহীন হয়ে পড়েছে। আমি তো অসংখ্যবার বলেছি যে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন, সেদিন কোন রাস্তা দেখা যাবে না, শুধুই ফুল, শুধুই ফুল। আর সাংবাদিকদের কথা বললেন, ধরুন ওই যে মঞ্জুরুল আলম পান্নাকে হেলমেট পরিয়ে, লাইফ ভেস্ট পরিয়ে জঙ্গির মতো, অপরাধটা কি? সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। ইউনূসের শত্রু তো মুক্তিযোদ্ধারা, ইউনূসের শত্রু স্বাধীনতার সপক্ষ শক্তি, ইউনূসের শত্রু আমাদের মতো অসাম্প্রদায়িক লোকজন। কারণ ইউনূস নিজে পাকিস্তানের, এটাকে ইংরেজিতে বলে, আমি বাংলা শব্দটা ইচ্ছা করেই বলবো না, ইংরেজিতে বলে ল্যাপডগ, পাকিস্তানের ল্যাপডগ ইউনূস। সে এই দেশে বসেছে, এই দেশকে ধ্বংস করবে। পাকিস্তানের একটা এজেন্ডা আছে, বাংলাদেশকে ওরা, পাকিস্তান যেমন একটি ভিখারি রাষ্ট্র দেশ, তাদের ভিক্ষা করার বাকিটাও নাই, ওরা বাংলাদেশকেও একই জিনিস বানাইতে চায়, 71-এর প্রতিশোধ নিতে চায়। 71-এর প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একটি কবরস্থান বানিয়ে এরা ইউনূসও পালিয়ে যাবে, পালানোর চেষ্টা করবে, এবং পাকিস্তান এখান থেকে চলে যাবে। আমাদেরকে প্রতিশোধ দিতে চাচ্ছে, বাঙালি জাতিকে শিক্ষা দিতে চাচ্ছে। সেই শিক্ষা দেওয়ার যে এজেন্ট, সেটা এজেন্সি নিয়েছে ইউনূস এবং তার জঙ্গি জিহাদি। দেখুন জামাতে ইসলামী, ওরা কি ক্ষমতাসীন দল? একদমই না। তাহলে জামাতের নেতারা কানাডা যাবে, বা জামাতের কয়েকজন সদস্য কানাডা যাবে, তাদেরকে ভিসা দেওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে? কানাডিয়ান হাইকমিশনকে চিঠি দেয়। বা যে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে এখন আছে, যে সে তো একটি রাজনৈতিক দলের নেতা ছিল, বা ওই যে আন্তর্জাতিক কি অপরাধ ট্রাইব্যুনালে যারা, ওরা কারা আমরা জানি না, ওদের রাজনৈতিক পরিচয় কি? এবং দেখুন শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে যে জিরো টলারেন্স, যেটা আপনি বললেন, করেছেন। তো এখন ইউনূস কি করছে? যারা সন্ত্রাসের বিরুদ্ধে অবদান রেখেছে, ডিজিএফআই, কাউন্টার টেরোরিজম ব্যুরো, তাদের প্রত্যেককে বাছাই করে করে মামলা দিচ্ছে ইউনূস। কি মামলা? মানবতা বিরোধী অপরাধের মামলা। তাহলে কি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মানবতা বিরোধী অপরাধ? ইউনূসের দৃষ্টিতে সেটাই, কারণ সে তো বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বা পাকিস্তান বানাতে চায়। সাংবাদিকদের উপরে যে নির্যাতন, অসম্মান, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্য অসম্মান, অপমান, সাংবাদিকরা কথা বললেই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা। আমি একটা লেখায় লিখেছি, কালকে হয়তো আসবে, যে আগে বলা হতো তুরস্কের রেজেপ তাইয়েব এরদোয়ান হলো সাংবাদিকদের কারাগারকে টপ জেলার অফ জার্নালিস্ট
এখন ইউনুস সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। যত রকম অনাচার, যত রকম অত্যাচার চলছে, বাংলাদেশটাকে ওরা ফ্রি স্টাইল লুট করছে। এবং এই লুটতরাজ আপনি দেখুন, সংসদ নির্বাচন তো হবে না। আমি বললাম যে এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই জায়গাটাও নাই, হয়তো রমনা পার্ক, কিন্তু 60টা গাড়ি কিনে ফেলতেছে, কারো ওখানে কমিশন আছে। নির্বাচনের দেখা নাই, প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেটাও জানি না, 60টা গাড়ি কিনে ফেলতেছে, কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। এবং আমাদের যে সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, বিভিন্ন সম্পদ, সব তো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে শেখ হাসিনা তো বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপটা দিলে উনি ক্ষমতায় থাকবেন, এটা বলেছিল তখন, তো এই অন্যরা বলতো যে অপপ্রচার। আজকে কি প্রমাণিত হলো যে বাংলাদেশে বঙ্গবন্ধুর পর যদি দেশপ্রেমিক একজনও থাকে, একজনও, মানে আমরাও দেশপ্রেমিক, আমি বলছি চ্যাম্পিয়ন দেশপ্রেমিক শেখ হাসিনা। এখন এই এই যে বাংলাদেশ নামক পরিবারটা, যে পরিবারের অভিভাবক চলে গেছেন, অন্যখানে আছেন, এখন তো আমরা ফিল করছি, আমরা চাই উনি আসবেন এবং উনি তো অবশ্যই আসবেন। আমি আপনাকে এই জায়গাটায় একটু, আমি একটা কথা বলবো, আপনার লেখা সহ এখন বিভিন্ন জন লিখছে, সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় কথা খুবই প্রচলিত, জনপ্রিয় বলা যায় যে যারা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে, অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা আসলে লাইফ সাপোর্টে আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? মানে আমি তো সামনে কি আসছে, মানে আমি কিন্তু বলেছি ওরা ক্লিনিক্যালি ডেড না, ওরা লাইফ সাপোর্টে। এখন ওদের এই মাসটা, লাইফ সাপোর্টটা কি খুলবে? ওয়াকারুজ্জামান সাহেব খুলবে, না নাম ধরে বলেছি, না অন্য কেউ খুলবে সেটা তো আমি জানি না, কেউ লাইফ সাপোর্টে। আর আপনিও জানেন লাইফ সাপোর্টে তার অনেক অনাধিকার কেউ থাকে না। কারা আসবে? আমি একটা স্পষ্ট করে কথা বলবো যে আমি, আপনি, আমরা সবাই এটা বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর। গত বছর 5ই অগস্টের জিহাদি অভ্যুত্থানের পর ওয়াকারুজ্জামান সাহেব জাতিকে বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে। আমরা তো ওনার উপর আস্থা রেখেছি, আমরা কেউ ইউনূসের উপর আস্থা রাখি নাই। আজকে 14 মাসে দেশ ধ্বংস, এমনকি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার চেষ্টা চলছে, ডিজিএফআই কে ধ্বংস করার চেষ্টা চলছে। ওয়াকারুজ্জামান সাহেবকে তো ওরা সুযোগ পেলেই গ্রেপ্তার করবে, সুযোগ পেলেই হত্যা করবে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই এখন দেশটাকে, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন ওনার উপর আস্থা রাখতে, এখন তো আমরা ওনাকে অভিশাপ দিচ্ছি যে ওনার উপর আস্থা রাখলাম, রাখতে রাখতে আমাদের কি অবস্থা আজকে। আমাদের দেশে একটা চাকরি নতুন কারো হয় না, প্রতিদিন চাকরি যায়। গরিব মানুষগুলো, গার্মেন্টস আপনি দেখেন তাদের কি অবস্থা, মিল কারখানায় কি অবস্থা, ব্যাংকে এলসি খোলা যায় না, ব্যাংকে ডলার রিজার্ভ নেই। এই অবস্থায় আমার মনে হয় যে আসলে তো মানে আমাদের বাঙালি জাতি, তো আমরা তো বাঙালি জাতি তো চুপ করে থাকার জাতি না, আর এই জাতিকে দমানো যায় না, তো জেগে উঠবে অচিরেই। হঠাৎ আমরা একদম 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 শেষের দিকে, যদি আপনি 1 মিনিটে লাস্ট কিছু বলতে চান। লাস্ট বলবো একটা কথাই, যে দেখুন মানে অন্ধকার শেষ হয়ে গেছে, আমরা কিন্তু এইসব আলো দেখছি এবং এই আলো আরো প্রস্ফুটিত হবে ধীরে ধীরে। মানে ধীরে ধীরে বলতে আমি কিন্তু সপ্তাহ, মাস বোঝাচ্ছি না, দিন, ঘন্টা। এবং এই আলো যখন পুরোপুরি ভাবে পরিষ্কার হবে তখন আমরা অবশ্যই এই বাংলার মাটিতে আবারও আমাদের হারানো স্বাধীনতা ফিরে পাবো, আমরা আবারও কথা বলতে পারবো, আমরা আবারও মুক্তিযুদ্ধের স্লোগান দিতে পারবো, এবং আমরা সবাই আবারও আমাদের অভিভাবক, যিনি এই দেশটাকে ভালোবাসেন, যিনি এই দেশটাকে গড়েছেন এবং গড়বেন, ওনার তো কোনো বিকল্প নেই আপাতত এখন পর্যন্ত, ওনার প্রতীক্ষা করতে হবে,
উনি আসবেন, সব ঠিক হয়ে যাবে। শেখ হাসিনার হাতে একটি জাদুকরী বিষয় আছে, যে 14 মাসে ইউনূস বাংলাদেশকে লন্ডভন্ড করে দিয়েছে। শেখ হাসিনার তৈরি করা মহাসড়ক এখন ভেঙে চুরমার। আমি নিশ্চিত শেখ হাসিনা আসার পর 3 মাসে আবার সব ঠিক হবে। আর একটা জিনিস ভালো হলো, যারা বলতো শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে, যারা বলতো শেখ হাসিনা সেন্ট মার্টিন মিথ্যা বলছেন, সব প্রমাণিত। এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি আফগানিস্তান হতে চান? আপনারা কি চান আপনাদেরকে রাস্তায় ফেলে চাবুক মারা হোক? আপনারা কি চান যে মার্কিনিরা বা পশ্চিমারা এদেশে এসে ঘাঁটি গাড়ুক এবং বিশ্বের বিভিন্ন দেশে যে ওরা কিছু অপকর্ম করে সেটা বাংলাদেশে করুক? আপনাদের মা বোনদেরকে ওইখানে পাঠাতে পারবেন? ওরা যেখানে পাঠাতে চাইবে, যদি না চান আপনাদের সন্তানকে, আপনার বোনকে ওইখানে পাঠাতে হবে ওদের মনোরঞ্জনের জন্য। সেটা মহেশখালী হতে পারে, সেন্ট মার্টিন হতে পারে, সব জায়গায় হবে। একটা অসম্ভব বাজে সময়, এই সময়টাতে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি বাঁচবেন না আপনারা ধ্বংস হবেন? 18 কোটি বাঙালি বাঁচবে, 18 কোটি বাঙালি ঠিক বাঁচবে। জেগে ওঠা শুরু হয়েছে। আমি বললাম যে হাজার হাজার তো দেখছেন, লাখ লাখ হবে, কোটি কোটি হবে। শেখ হাসিনাকে দমিয়ে রাখার শক্তি কারো নাই। আর ওই যে ইউনূস যে আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে, মুক্তিযুদ্ধ আতঙ্কে ভুগছে, সেই আতঙ্কের কারণেই তো ওরা লাইফ সাপোর্টে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি তাদেরকে পালাতে দিব না এই দেশে বিচার করব। আমরা পালাতে দিব না, এদের বিচার এই বাংলা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সম্পাদক শেখ চৌধুরী, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমি শেষ কথা আপনার কাছ থেকে নিয়ে বলতে চাই, 71-এর সেই পরাজিত শত্রুরাই 75 ঘটিয়েছিল। তারাই 21শে আগস্ট, তারাই 5ই আগস্ট, তারাই আজকে রাষ্ট্র ক্ষমতায় সেই জেহাদি জঙ্গি উগ্র মৌলবাদী গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। আজকের জনগণ বুঝতে শুরু করেছে, জনগণ জাগতে শুরু করেছে। মিছিল হচ্ছে, মিছিল বাড়ছে, মানুষ বাড়ছে। মানুষ এখন এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে চায়। তিনি আসবেন অবশ্যই। তিনি বঙ্গবন্ধুর কন্যা। তিনি 17 মে 1981 সালে বাংলাদেশে এসে বাংলাদেশকে নতুন করে সাজিয়েছিলেন। তিনি আসবেন, বাংলাদেশ জেগে উঠবে, বিজয় আসবেই। আজকের এই দুঃসময়, এই অন্ধকার সময় থেকে বাংলার আপামর জনসাধারণ 1971 সালের মতো আবারও যুদ্ধে এই বাংলাদেশকে বিজয়ী করবে।